হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ আর আমি আজকে আবার তোমাদের জন্য অ্যারিথমেটিকের ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগেও আমাদের অলরেডি অনেকগুলো ক্লাস হয়েছে। তোমরা যদি সেই ক্লাসগুলোকে না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, এতে তোমাদের অনেকটা হেল্প হবে। তাও আমাদের গ্রুপ সি এক্সাম শেষ হলো এইমাত্র। এরপর আমাদের গ্রুপ ডি এর পাল্লা, তার সাথে সাথে আরআরবি এনটিপিসি রয়েছে, রেলওয়ে গ্রুপ ডি রয়েছে, এগুলো এক্সাম রয়েছে। এগুলো খুবই একটা ইম্পর্টেন্ট এক্সাম। তো সেই এক্সামগুলোর প্রস্তুতির জন্য আমাদের কিন্তু এই যে পড়াটা পড়েছি আমরা সেটাকে কি কন্টিনিউ রাখতে হবে। ঠিক আছে? এখন এক্সাম নাই সেই বলে আমরা গ্যাপ দিতে পারবো না। অল্প অল্প করে কিন্তু আমাদের কন্টিনিউ যেগুলো আমরা শিখেছি সেগুলো রিপিটিং করতেই থাকতে হবে। ঠিক আছে? তো চলো, আজকের ক্লাসটা একটু স্পেশাল হবে। ক্লাসটাতে তোমাদের অনেকগুলো আমি অ্যাথমেটিকের টিপস, যেগুলো আমাদের কোশ্চেন গুলোকে খুব সহজ করে তোলে, সেই রকম টিপস আমি তোমাদেরকে প্রোভাইড করব। তো যাই হোক, তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। এখানে বলেছে পরপর 60টি সংখ্যার গড়। পরপর 60টা সংখ্যার গড় হচ্ছে 20। বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে পরপর 60টা সংখ্যার গড় 20। তোমাদেরকে বলে রাখি, যদি এরকম হয় যে উপাদানের সংখ্যাটা আমাদের একটা বিজোড় সংখ্যায় দিয়েছে, ঠিক আছে? এখানে দেখো উপাদান 60টা রয়েছে, ঠিক আছে? এদিকে 3টা, এইদিকে 3টা, এইখানে 3টা, এইখানে 3টা, মাঝখানে। হুম তো এরকম যে সিচুয়েশনে মাঝখানে যে সংখ্যাটা সেটাই হবে গড়। তাহলে এখানে দেখো 20, তাহলে এটা হচ্ছে 20। ঠিক আছে? এবার যদি আমরা সেগুলোকে দেখি তাহলে সবগুলো আমরা কিন্তু পেয়ে যাব। যদি মাঝখানের গড় সংখ্যাটা দিয়ে দেওয়া থাকে, হুম গড় দেওয়া থাকে, তাহলে আমাদের ছোট সংখ্যা, বড় সংখ্যা, মাঝারি সংখ্যা খুঁজতে কোনো অসুবিধা হবে না। তাহলে এটা হয়ে যাবে 21, এটা হয়ে যাবে 22, এটা হয়ে যাবে 23। ঠিক আছে? বোঝা গেছে? এরকম করে এদিকে হয়ে যাবে 19, এখানে হয়ে যাবে 18, এখানে হতে হবে 17। বোঝা গেছে? এরকম করে যেখানে যেখানে অঙ্ক দেখতে পাবে তোমরা, সেখানে এই ট্রিক্সটা তোমরা প্রয়োগ করতে পারো। ঠিক আছে? এখানে 7-এর জায়গায় যদি বলতাম আমি যে 3, তবে কি হতো বলতো? 7-এর জায়গায় আমি যদি 3 বলতাম, তাহলে বড় সংখ্যাটা কত হতো? বড় সংখ্যাটা কত হতো? বড় সংখ্যাটা 21 হতো। ঠিক আছে? 19, 20, 21। ঠিক আছে? এরপর যদি বলতাম আমি যে এখানে চলো মনে করো 5, আর গড় হচ্ছে 24। ঠিক আছে? গড় হচ্ছে 24, তাহলে কত হবে ছোট সংখ্যাটা বলো তো? 24 থেকে 2 বাদ দিলে, দেখো এখানে মাঝখানের সংখ্যাটা হচ্ছে 24, এখানে 23, এখানে 22। ঠিক আছে? এদিকে হবে 25 আর 26। বোঝা গেছে? তাহলে ছোট সংখ্যা বললে 22 আর বড় সংখ্যা বললে 26। এইভাবে আমাদের সমাধান করতে হয়। তাহলে এরপরে যদি এরকম কোশ্চেন আসে তাহলে তোমাদের কি অসুবিধা হবে বলো? অসুবিধা হওয়ার কথা নয়, আর আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। এরপর দ্বিতীয় প্রশ্ন দেখো। দ্বিতীয় প্রশ্নটা আমাদের যে গ্রুপ ডি, সেই গ্রুপ ডি এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো দেখো এখানে কি বলা হয়েছে, 6, 8, 9, 12, 18, 24, 36 এর লসাগু কত? তো এতগুলো সংখ্যা দিয়েছে, এতগুলো সংখ্যা দেওয়ার পর আমাদেরকে বলেছে লসাগু কত সেটা বলো। তাহলে সেটা বলতে গেলে আমাদের কি করতে হবে বলো তো? সেটা বলতে গেলে আমাদের সব থেকে যেটা বড় সংখ্যা সেটাকে আমরা তুলে নেব। ঠিক আছে? সবগুলো সংখ্যাকে আমরা লসাগু করতে যাব না। এই যে বড় সংখ্যাটা, এই বড় সংখ্যাটাকে আমরা তুলে নেব, এইটার এবার মাল্টিপল করা শুরু করব। ঠিক আছে? তো 36 কে 1 দিয়ে মাল্টিপল করলে আমরা 36 পাবো। 36 কে যখন দেখবো যে 24 দিয়ে কিন্তু ভাগ করা যায় না 36 কে। ঠিক আছে? তাহলে এই 36 একে মাল্টিপল হবে না। ঠিক আছে? এবার আমরা 2 দিয়ে মাল্টিপল করি। 36 দুনি কত হয়? 72 হয়। এবার 72 পাওয়া গেল। 72 পাওয়ার পর আমরা এই সব সংখ্যাগুলোকে দিয়ে ভাগ করে দেখব।
ঠিক আছে, 6 দিয়ে 72কে ভাগ করা যায়, যায়। হুম, 12 6 72। তারপর 8 দিয়ে ভাগ করা যায়, যায়। 8 নং 72, 9 দিয়েও যায়, 12 দিয়েও যাবে, 12 6 72, 18, 18 4 72, এটাও যাবে। তাহলে 24 দিয়ে যাবে কি, 24 দিয়েও যাবে, 24 3 72, তাহলে 72 হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটাকে যদি আমি আরো শর্ট করি, আরো শর্ট বলতে কিরকম বলতো, 72 পেলাম আমরা, 2 দিয়ে গুণ করে 72 পেয়েছি। এবার 72কে আমরা প্রথমে 6 দিয়ে ভাগ করে দেখলাম, 6 দিয়ে যায়। 6 এর ঘরে 12 আছে, 18 আছে, তাহলে এগুলো আমাদের চেক করার দরকার নেই। 12 আছে, 18 আছে, 24 আছে, এগুলো আর আমাদের চেক করার দরকারই নাই। 8 আর 9 দিয়ে চেক করব, যদি মিলে যায় তাহলে 72 সঠিক উত্তর। বুঝতে পারলে তাহলে কতটা ইজিলি এই অঙ্কগুলো আমরা করে নিতে পারি, যদি আমাদের এগুলো ছোট ছোট বিষয়গুলো জানা থাকে। তাহলে এই সম্পূর্ণ ক্লাসটা দেখো, এই ছোট্ট ছোট বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। এরপর তৃতীয় প্রশ্ন দেখো, তৃতীয় প্রশ্নটা একটা খুব সুন্দর প্রশ্ন। এরকম প্রশ্ন তোমাদের গ্রুপ ডি এক্সামের জন্য কিন্তু আসতে পারে। এখানে বলা হয়েছে নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমাদেরকে খুঁজে বার করতে হবে যে কোন সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যায়। তো পরীক্ষার সময় আমরা কিন্তু 3 দ্বারা ভাগ করতে যাব না, এই অপশনগুলোকে 3 দ্বারা ভাগ করে চেক করব না। আমরা কিভাবে চেক করবো বলো তো? চেক করবো আমরা আলাদা নিয়মে। সেটা হচ্ছে যে যেগুলো 3 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ, যেই সংখ্যাগুলো, যেমন দেখো এটা 8 আর 4 কত হবে বলো তো? যোগ করলে পারবো আমরা 12। 12 কি 3 দ্বারা ভাগ করা যায়? 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এটা আমরা সরাসরি কেটে দেব। ঠিক আছে, 2 আর 6 8, 8 7 15, 8 7 15, 15 কি 3 দ্বারা ভাগ করা যায়? তাহলে যায়, তাহলে এটাও আমরা কেটে দেব। তাহলে থাকলো কত বলো তো? 4। 4 কি ভাগ করা যাবে 3 দ্বারা? যাবে না, তাহলে এটা আমরা সরাসরি বাদ দিয়ে দেব। এরকম ভাবে আমরা অপশন বি কেও চেক করব। এখানে দেখো 6 আর 3 তো যায়, 5 আর 1 6 হবে, 6 কে আমরা তাড়াতাড়ি করে কেটে দেব। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বোঝাচ্ছি সেই জন্য আমার এখন সময় লাগছে, কিন্তু তোমরা যখন এটা পরীক্ষায় করবে না তখন কোনো সময় লাগবে না। ঠিক আছে, তো 7 আর 4 কত? 11। 11 কি 3 দ্বারা ভাগ করা যায়? যায় না, তাহলে এটা আমরা সরাসরি বাদ দেব। এবার দেখো 8 7 15, 15 কি 3 দ্বারা ভাগ করা যায়? যায়। 4 আর 2 6 হয়, 6 কে 3 দ্বারা ভাগ করা যায়? 6 কে ভাগ করা যায়, 3 কে ভাগ করা যায়, তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। এইভাবে তাড়াতাড়ি করে আমরা উত্তর পেয়ে গেলাম। তাহলে পরীক্ষা আমাদের এটাই অ্যাপ্রোচ থাকতে হবে। বোঝা গেছে? এরপর আমরা অপশন ডি কেও চেক করে নিই। 8 5 13, 13 আর 5 18। ঠিক আছে, 13 আর 5 18, তাহলে 3টা কেটে গেল, 3 6 কেটে গেল, 7 কাটবে না, তাহলে 7 এটা সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর আমাদের অপশন সি। এরপর 4 নম্বর প্রশ্ন, খুবই একটা সুন্দর প্রশ্ন। এরকম প্রশ্ন আমরা পরীক্ষায় প্রায় দেখতে পাই, আর এরকম অঙ্ক তোমাদের যে গ্রুপ ডি এক্সাম, সেই গ্রুপ ডি এক্সাম কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তাই এই অঙ্কটা আমরা এই মুহূর্তে দেখব। কি বলা হয়েছে বলতো? এখানে বলা হয়েছে যদি a:b = 2:3, b:c = 4:5 এবং c:d = 7:9 হয়, তবে a:b:c:d = কত? তাহলে এটা অনুপাতের অঙ্ক, আর অনুপাতের অঙ্ক যদি এভাবে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব? আমরা এগুলোকে পরপর সাজিয়ে নেব, এ বি সি ডি। তো প্রথম হচ্ছে a:b = 2:3, তাহলে এখানে a:b এর মান দেওয়া হয়েছে কি? 2 আর 3। ঠিক আছে, এরপর b:c এর মান কি দেওয়া হয়েছে বলতো? 4:5, তাহলে 4:5। ঠিক আছে, এরপর c:d সমান কত দেওয়া হয়েছে? c:d সমান 7:9। ঠিক আছে, এরপর যে ফাঁকা ঘরগুলো রয়েছে, ফাঁকা ঘরগুলো পাশের যে সংখ্যাটা রয়েছে সেটা বসাই দেবো। তাহলে এখানে সি এর জায়গায় কত বসবে, ডি এর জায়গায় কত বসবে বলতো? সি এর জায়গায় বসবে এই যে 3, এখানেও 3। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এখানে কি বসবে? এখানে 5 বসবে।
এখানে কত বসবে? 7 বসবে, এখানে 7 বসবে, আর এখানে কত বসবে বলো তো? এখানে 4 বসবে, পাশে 4 আছে। পাশে যেগুলো ছিল আমরা সেগুলো বসিয়ে দিলাম। এইবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ মাল্টিপল করব। তাহলে 2 4 গুণ করলে কত হয়? 8, 8 সাথে 56। 56 কোন কোন অপশনে আছে? অপশন এ তে আছে, অপশন সি তে আছে, অপশন ডি তে আছে। তাহলে এটা আমরা বাদ দিতে পারবো। ঠিক আছে, এরকম করে আমরা এগিয়ে যাব। এরপর শেষেরটা দেখি। শেষেরটা কত আছে বলো তো? 5 3 15, 15 আর 9 কত? 15 নং 135। তাহলে 135 তোমাদের এখানেও আছে, এখানেও আছে, তাহলে এটা বাদ। দুটো বাদ হয়ে গেল। এই দুটোর মধ্যে দেখো অনেকটাই মিল খাচ্ছে, অনেকটাই মিল খাচ্ছে। এখানেও 56 আছে, এখানেও 56 আছে, এখানে 105, এখানেও 135, এখানে 135, এখানে 135, এই 105। তাহলে শুধু তফাৎ কোথায়? এখানে দেখো, এখানে 86, এইখানে 84। তাহলে আমরা এতগুলো আর করব না, মাঝখানের যে বি, ওই বিটারই মানটা বার করব। 4 3 12, 12 সাথে 84। তাহলে কোনটা উত্তর হবে বলো তো? 84টা। তাহলে 84 কোথায় আছে? অপশন সি। তাহলে অপশন সি সঠিক উত্তর। এইভাবে আমরা তাড়াতাড়ি করে অ্যান্সার বার করতে পারবো। এরপর 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি কারখানায় 47 জন শ্রমিকের দৈনিক বেতন 385 টাকা, 17 জন শ্রমিকের দৈনিক বেতন 412 টাকা ও 12 জন শ্রমিকের দৈনিক বেতন 456 টাকা। কারখানায় দৈনিক শ্রমিক খরচ কত? তোমাদের যে ওই গ্রুপ ডি এক্সাম, সেই গ্রুপ ডি এক্সামের জন্য একদম যথেষ্ট লেভেলের অঙ্ক। এই লেভেলটাই তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো অঙ্কটা দেখে তোমাদের অনেকটা ক্যালকুলেটিভ মনে হতে পারে, আসলে এটা ক্যালকুলেটিভ নয়। কি করে নয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অঙ্কটা ভালোভাবে দেখো। এখানে বলেছে একটি কারখানায় 47 জন শ্রমিকের দৈনিক বেতন 385 টাকা। তাহলে 47 জনের বেতন হচ্ছে কত? 47 গুণ 385। ঠিক আছে। এরপরে 17 জন শ্রমিকের দৈনিক বেতন 412 টাকা। 17 জন শ্রমিকের যে দৈনিক বেতন সেটা হচ্ছে 412 টাকা। এরপর 12 জন শ্রমিকের দৈনিক বেতন 456 টাকা। এরপর 12 জন যে শ্রমিক, সেই 12 জন শ্রমিকের দৈনিক বেতন হচ্ছে 456 টাকা। তাহলে আমাদের কারখানায় যে দৈনিক শ্রমিক খরচ সেটা বার করতে বলেছে। তোমাদের মনে হবে যে এটাকে আগে গুণ করি, গুণ করে তারপরে যোগ করি, তাই তো? তোমাদের এটা মনেই হতে পারে। আসলে তা নয়। আমাদের একটা রুলস রয়েছে, সেই রুলসটা যদি, ট্রিক্সটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে অঙ্কটা খুব সোজা হয়ে যাবে। কি করে? দেখো, সেই রুলসটা সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে না, শুধু সেই জায়গাগুলোতে অ্যাপ্লিকেবল হবে যেখানে দেখবে যে অপশনগুলো যে দেওয়া রয়েছে, সেই অপশনগুলোর মধ্যে যে শেষের অঙ্কটা, সংখ্যাগুলোর যে শেষের অঙ্কটা, সেটা আলাদা আলাদা রয়েছে। দেখো, অপশন এ তে শেষে রয়েছে 6, অপশন বি তে রয়েছে শেষে 4, অপশন সি তে রয়েছে 1, আর অপশন ডি তে রয়েছে 7। তাহলে এই জায়গায় আমরা সেই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তাহলে চলো আমরা অ্যাপ্লাই করি। কোন ট্রিক্সটার কথা বলছি আমি? দেখো, এখানে যে শেষের সংখ্যাগুলো, সেই শেষের সংখ্যাগুলোকে আমরা গুণ করব। ঠিক আছে, 5 সাথে কত হয় বলো তো? 5 সাথে 35 হয়। তাহলে 5 সাথে 35, শেষে আমরা 5 পাবো। ঠিক সেরকম ভাবে আমরা দ্বিতীয়টাকেও করি। 7 দুগুণী 14, শেষে আমরা 4 পাবো। ঠিক আছে, এবার 6 দুগুণী 12, শেষে আমরা কত পাবো? 2 পাবো। এবার এই সবগুলোকে যোগ করে দাও, কত হয়? 5 4 9, 9 আর 2 11, তাহলে শেষে পাবো আমরা 1। তাহলে শেষের সংখ্যাটা কোথায় আছে? 1। এই যে অপশন সি, 30,571। তাহলে 30,571, তাহলে এটাই হবে সঠিক উত্তর, অপশন সি। দেখো কতগুলো ক্যালকুলেশন আমরা এড়িয়ে গেলাম, সঠিক উত্তরটা পেয়ে গেলাম। এরপরে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা একদম খুবই সোজা। এরকম প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসতে পারে, সম্ভাবনা রয়েছে। 205 এর 9% সমান সমান কত? তাহলে এরকম অঙ্কগুলো আমরা খুব সহজে করে নিতে পারবো। কিভাবে? কোনো আমাদের ক্যালকুলেশন করতে হবে না, আমরা সরাসরি দেখেই উত্তর করে নিতে পারি। গুণ করো 9, 205 এর সাথে 9 গুণ করো। 205 এর সাথে যদি আমরা 9 গুণ করি, 9 5 45,
শূন্য আছে তো 4 হয়ে যাবে, 9 দুগুণে 18। ঠিক আছে, পার্সেন্টেজ আছে তার মানে 2 ঘর ছেড়ে দাও, মাঝখানে দশমিক বসায় দাও। তাহলে কত হলো বলো তো? 18.45। অপশন বি সঠিক উত্তর। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা উত্তর পেয়ে গেলাম। এরপর 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক রয়েছে একটা লসাগু গসাগুর অঙ্ক। আর লসাগু গসাগু থেকে তো প্রত্যেকটা পরীক্ষায় অঙ্ক আসে। তো তোমাদের যে গ্রুপ ডি এক্সামে আসবে না এরকম কথা নয়, আসবেই। আর সেই ক্ষেত্রে এরকম অঙ্ক যে এটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আর তোমরা যদি গ্রুপ সির এক্সামে যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো যদি অ্যানালাইজ করো তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, আজকে যে ক্লাসের অঙ্কগুলোর যে লেভেলটা, সেই লেভেলটা তোমরা বুঝতে পারবে। দেখো এখানে 4/7, 3/6, 5/15 এর লসাগু কত? এর লসাগু বের করার একটা ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্সটা বলতে কি রুলটাই আর কি, সেই রুলটা আমাদেরকে জানতে হয়। কি বলতো? 4/7, ঠিক আছে, এই 3/6কে আমরা ছোট করে নেব। ছোট করলে কত পাবো বলতো? 1/2। এবার 5/15কে আমরা ছোট করলে কত পাবো? 5/15কে 1/3। ঠিক আছে, বোঝা গেছে? এবার যা বলা হয়েছে লসাগু বলা হয়েছে, এখানে লসাগু বলা হয়েছে, তাহলে আমরা উপরের যে সংখ্যাগুলো 4 আর 1 1 এগুলোর লসাগু বার করব। যদি লসাগু বার করি তাহলে 4 1 1 এগুলোর লসাগু কত হতে পারে? এর লসাগু হবে 4। ঠিক আছে, এবার নিচে যে রয়েছে 7 2 আর 3, এগুলোর কি করব? এগুলোর আমরা উল্টাটা করব, মানে লসাগু বলা হয়েছে তো আমরা নিচেরটা গসাগু করে নেব। তাহলে 7 2 আর 3 এগুলোর গসাগু কত হবে? গসাগু হয়ে যাবে 1। গসাগু সবসময় ছোটটা হয় আর লসাগু সবসময় বড়টা হয়। তাহলে গসাগু হবে আমাদের 1। তাহলে 1, 4/1কে আমরা 4 লিখতে পারি। তাহলে অপশন এ সঠিক উত্তর। এরপর 8 নম্বর যে অঙ্কটা, এই অঙ্কটা তোমরা করবে। হ্যাঁ, এখানে বলা হয়েছে 3/5, 5/13, 7/17 এর গসাগু কত? এর আগেরটা 7 নম্বরটা আমরা লসাগু করেছি, আর 8 নম্বরটা হচ্ছে গসাগু। তাহলে গসাগু উপরেগুলো গসাগু করতে হবে আর নিচেরটা লসাগু করতে হবে। কত উত্তর হবে তোমাদের বলতে হবে। এরপর 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন সলভ করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, যে শুরুতেই তোমাদেরকে বলেছি আমি যে ম্যাথে যেগুলো ট্রিক্স হয় সেই ট্রিক্সগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব। হ্যাঁ, তো সেই ট্রিক্সগুলো তো প্রোভাইড করবো ঠিকই, কিন্তু সেই ট্রিক্সগুলো থাকবে আমাদের এক্সাম রিলেটেড। মানে যদি আমরা ওই এই ম্যাথের ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করি তাহলে একটা ক্লাসে কিন্তু যথেষ্ট হবে না, দুটো ক্লাসেও কিন্তু যথেষ্ট হবে না। তো সেগুলো ট্রিক্স শুধু দেখে নিলে বা শিখে নিলেই শুধু কাজে দেবে না, সেগুলো হচ্ছে যে যতক্ষণ তোমরা সেটাকে প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে না পারো ততক্ষণ কিন্তু সেটা কাজে লাগবে না। হুম শুধু আমার ওই যে ট্রিক্সগুলো দেখে নিলে, সেগুলো দেখে নিয়ে শুধু পরীক্ষা দিতে গেলে এরকম ভাবে হবে না। হ্যাঁ, সেগুলো তোমাদেরকে আয়ত্ত করতে হবে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। তো চলো, তোমাদেরকে যদি মনে হয় যে না এই ট্রিক্সগুলো আমাদের অবশ্যই হেল্প করবে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আমি আমাদের থেকে 100% চেষ্টা করেছি। কোথাও যদি তোমাদের মনে হয় যে না এইটা তো ট্রিক্স হলো না বা এই অঙ্কে তো কোনো ট্রিক্সই পেলাম না, তো সেটার জন্য আমি দুঃখিত, সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে। তো যাই হোক, কাজটা কন্টিনিউ করি। এখানে বলেছে 581 টাকা ABC এর মধ্যে 1/4, 1/5, 1/7 অনুপাতে ভাগ করা হলে B কত টাকা পাবে? খুব সুন্দর অঙ্ক, এরকম অঙ্ক আমাদের আসতেই পারে। হ্যাঁ, শুধু এখানে বলা হয়েছে যে ABC এর মধ্যে যেগুলো আছে সেই অনুপাতটা ভগ্নাংশ আকারে দেওয়া আছে। হুম এর যে আগের প্রশ্নগুলো, সেই আগের প্রশ্নগুলো আমরা সেই ভগ্নাংশ আকারে পাইনি। তো ভগ্নাংশ আকারে হঠাৎ করে দেখলে আমাদের হয়তো মানে মাথা গরম হয়ে যেতে পারে। তো মাথা গরম হবে না এরপর থেকে, যদি তোমরা সেই ট্রিক্সটা শিখে যাও যে এখানে এই ভগ্নাংশ অনুপাত থেকে সাধারণ অনুপাতে কিভাবে নিয়ে আসে। তো ভালোভাবে দেখো, ABC এ তিনজনের অনুপাত দিয়েছে। তিনজনের অনুপাত কি দিয়েছে বলো তো? 1/4। ঠিক আছে, বি এর অনুপাত কত? বি এর অনুপাত হচ্ছে, এর অনুপাত হচ্ছে 1/4, বি এর অনুপাত হচ্ছে 1/5,
আর সি এর অনুপাত হচ্ছে 1/7। ঠিক আছে, চলো সবার আগে আমরা এর অনুপাত বার করি। এর অনুপাত যখন বার করব, ঠিক আছে, এর অনুপাত যখন বার করব তখন আমরা এই যে এটাকে ভুলে যাব। এটাকে যদি ভুলে যাই তাহলে আমরা কত পাবো? 1/5, 1/7। ঠিক আছে, তো আমরা কি করবো বলতো, আমরা এই যে নিচের সংখ্যাগুলোকে গুণ করে বসিয়ে দেব। তাহলে 5 আর 7 কত গুণ করলে কত হয়? 5 7 35। বোঝা গেছে? আসলে পারবে এরকম ভাবে? অবশ্যই পারবে। চলো, খুবই ইজি আছে তো। এবার বি এর যে অনুপাত সেটা বার করব। তাহলে বি কে আমরা ভুলে যাব। তাহলে এ আর সি কত আছে? এ আছে 4, সি আছে 7। তাহলে 7 4 28 পেয়ে গেছি। এবার শেডটা কি পাবো সেরকম ভাবে? অবশ্যই পাবো। সিটাকে ভুলে যাব আমরা। সি যে 7 আছে, 1/7 আছে, এটাকে ভুলে যাই। এই যে 5 4 20। ইজি আছে না? অবশ্যই ইজি আছে। এরপরে আমাদের কি বলেছে বলতো, অনুপাতে ভাগ করা হলে বি কত টাকা পাবে? তাহলে বি পাবে 28 অনুপাতে। তাহলে 28 অনুপাতে, তাহলে 28 আমরা উপরে লিখবো, আর নিচে কি লিখবো বলতো? নিচে এই তিনটা অনুপাতকেই যোগ করে নেব। তিনটা অনুপাতকে যোগ করব আমরা মুখে মুখে কিভাবে বলতো? 30 20 50, 50 20 70, 70 5 75, 75 আর 8 হচ্ছে 83। ঠিক আছে, এইভাবে আমরা মুখে মুখে তাড়াতাড়ি করে যোগ করে নেব। এরপরে কত? এরপরে 581 টাকাকে ভাগ করতে হবে। তাহলে 581 বসাই দেব গুণ দিয়ে। এটাকে কাটাকাটি করব। কাটাকাটি বড় সংখ্যা কিভাবে দেখব? এখানে 3 আছে, 3 এর যে সাথে কত গুণ করলে? 7 গুণ করলে শেষে আমরা কত পাই? 1 পাই। তাহলে আমরা 7 দিয়ে দেখব। 7 দিয়ে দেখো, 3 7 21 এর হাত থাকবে 2, আর 7 56, 56 আর 2 58। তাহলে 581। সহজ আছে? অবশ্যই সহজ আছে। এরপরে কত বলো? 8 7 56, শেষের সংখ্যা 56 হবে, অর্থাৎ 6 হবে। দেখো এখানে কোথায় কোথায় আছে? অপশন বিও আছে, অপশন ডিও আছে। তাহলে আমাকে আরো এগিয়ে যেতে হবে। 7 দুগুণা 14, 14 আর 5 কত? 19। তাহলে আমরা পেয়ে গেলাম 196। তাহলে সঠিক উত্তর অপশন বি। এভাবেই আমাদের করতে হবে। এরপর 10 নম্বর অঙ্কে বলা হয়েছে টেবিল সংখ্যার সাথে চেয়ার সংখ্যা যোগ করলে যোগফল হয় 9 এবং বিয়োগ করলে বিয়োগফল হয় 3। টেবিল সংখ্যা ও চেয়ার সংখ্যার গুণফল কত? তাহলে এখানে আমাদের টেবিল সংখ্যা আর চেয়ার সংখ্যার গুণফল বলতে হবে। তো চলো অঙ্কটা করি আমরা। এখানে ট্রিক নয়, এখানে আমাদেরকে কিভাবে অ্যানালাইজ করতে হবে সেটা আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে তাহলে আমরা কিভাবে সলভ করব সেটা তোমরা শিখে নাও। এখানে বলছে টেবিল সংখ্যা আর চেয়ার সংখ্যা, এই সংখ্যাগুলোকে যোগ করলে যোগফল হয়ে যায় 9। তাহলে টেবিল এই হয়ে গেল, চেয়ার দুটাকে যোগ করে দিলাম, হয়ে গেল 9। এটাই তো বলেছে যে টেবিল সংখ্যার সাথে চেয়ার সংখ্যা যোগ করলে যোগফল হয় 9 এবং বিয়োগ করলে, বিয়োগ মানে টেবিল থেকে চেয়ার যদি বিয়োগ করে দিই তাহলে কত? বিয়োগফল হয়ে যায় 3। তাহলে সমান সমান 3। মনে হচ্ছে না এটা একটা সমীকরণের অঙ্ক? 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। চলো এইভাবে পেয়ে গেলাম। এবার আমরা অ্যানালাইজ করব। প্রথমে মনে করি যে টির মান হয়ে যাচ্ছে কত? 3। 3 যদি হয় তাহলে সি কত হবে বলতো? সি হয়ে যাবে 6, তারপরে এইদিকে 9 হতে পারে। যদি এরকম হয় তাহলে নিচের কেসটাতে দেখবো আমরা, নিচের কেসে কি সেরকম হয়? 3 থেকে তো 6 বাদ যাবে না। চলো, এটা হবে না। তাহলে এটাকে আমরা বাদ দিলাম। তাহলে টি এর মান 3 ধরা যাবে না। টি এর মান কত ধরবো? 4 ধরবো। 4 ধরলে কি হয় বলতো? 4 ধরলে সি এর মান হয়ে যায় 5। তাহলে 4 আর 5 9। ঠিক আছে, উপরে মিলে গেল, কিন্তু নিচে নিচে যদি আমরা 4 ধরি, এখানে 5 তো যাবে না, -1 হয়ে যাচ্ছে। তাহলে এটাও হবে না। তাহলে আমরা 5 ধরি, 5 যোগ 4, সি এর মান হয়ে যাবে 4। এখানে কত হবে? 5 বিয়োগ 4।
তাহলে 5 থেকে 4 গেলে তো 1 হয়, এখানে তো 3, তাহলে 5ও হবে না। কত হয় বলো তো? আমরা 6 ধরি। 6 ধরলে কত হয়? 6 যোগ সি এর মান কত হয়ে যাবে তখন? 3 হয়ে যাবে। 6 যোগ 3 9। তাহলে এবার নিচে কি হবে? নিচে হয়ে যাবে 6 বিয়োগ 3। তাহলে টেবিলের সংখ্যা হচ্ছে 6 আর চেয়ারের সংখ্যা হচ্ছে 3। বোঝা গেছে? যেহেতু আমরা পেয়ে গেলাম 6 আর 3, তাহলে 6 আর 3 এর আমরা কি করব বলো তো? গুণফল চাইছে আমাদের কাছে। 6 আর 3 এর গুণফল কত হয়? 6 3 18। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। এরপর 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে পরপর 5টি সংখ্যার গড় 28, বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? তাহলে এটা কি আমাদের কাছে কঠিন হবে? একদমই না। যেহেতু আমরা শিখে গেছি যে এরকম করে যদি সংখ্যায় বিজোড় দেয় 5 7, তাহলে সেখানে যে সংখ্যার গড়, সেই সংখ্যার গড়টা হবে মাঝখানের সংখ্যাটা। ঠিক আছে? মাঝখানের সংখ্যাটা। তাহলে এখানে 5টা সংখ্যা আছে। ঠিক আছে? একটা সংখ্যা, দুটা সংখ্যা, তিনটা সংখ্যা, চারটা সংখ্যা, 5টা সংখ্যা। এরকম করে যদি পরপর সংখ্যাগুলো থাকে, তাহলে মাঝখানে যেটা সংখ্যা রয়েছে সেই সংখ্যাটাই হবে গড়। তাহলে এখানে 5টা সংখ্যার গড় দিয়েছে কত? 5টা সংখ্যার গড় দিয়েছে 28। তার মানে মাঝখানের সংখ্যাটা হবে 28। আর বড় সংখ্যাটা কত হবে বলতো? বড় সংখ্যাটা হয়ে যাবে 29, এখানে হয়ে যাবে 30। ঠিক আছে? আর ছোট সংখ্যাটা কত হবে? এটা হবে 27, এটা হবে 26। ঠিক আছে? এবার 30 আর 26 এর মধ্যে পার্থক্য কত বলতো? 30 থেকে 26 বাদ দিলে হয়ে যায় 4। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন বি 4। এরপর 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নও কিন্তু তোমাদের যে পরীক্ষা গ্রুপ ডি, সেই গ্রুপ ডি এক্সামের জন্য একদম যথেষ্ট লেভেলের প্রশ্ন। আর তোমরা জানোই যে এভারেজ থেকে অর্থাৎ গড় থেকে প্রত্যেকটা পরীক্ষায় 1 থেকে 2 নম্বরের অঙ্ক কিন্তু দিয়েই থাকে। তো তোমাদের যে গ্রুপ ডি এক্সামে দিবে না এটা কোনো কথা নয়, দিবেই। আর সেখানে এরকম প্রশ্নগুলো থাকার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে। তো চলো পড়ি অঙ্কটা কি বলেছে। একজন ক্রিকেট খেলোয়াড় 4টি ম্যাচে যথাক্রমে 43, 48, 46 ও 47 রান করে। মানে একটা খেলোয়াড় 4টা ম্যাচ খেলেছে, সেখানকার স্কোরগুলো দেওয়া হয়েছে। এবার পঞ্চম খেলায় কত রান করলে, তার মানে কি আরেকটা খেলা হবে, সেই পঞ্চম খেলায় সে কত রান করলে সেই খেলোয়াড়ের গড় রান যেটা সেটা 50 হবে। তাহলে গড় রান আমাদেরকে 50 বানাতে হবে। তাহলে কি করবো বলতো? আমরা গড় বার করে সবগুলোকে যোগ করে তারপর ভাগ করে দিই। আমরা কি সেখানে এখানে কি সেটা করব? সেটা করলে আমাদের কিন্তু ভুল হওয়ার চান্সেসটা অনেকটা বেশি হয়ে যায়। কারণ আগে যোগ করব, তারপরে আবার ভাগ করব। হ্যাঁ, সেখানে যদি কোথাও ক্যালকুলেশন করতে ভুল হয়ে যায় তাহলে আমাদের ভুল উত্তর আসার সম্ভাবনা থাকে। আর এখানে অপশনগুলো দেখো, অপশনগুলো অনেকটা ক্লোজ দিয়েছে, একটু ভুল হলেই বেশ ভুল উত্তর চলে আসার সম্ভাবনা থাকে। আর অপশনে আমরা সেটা পেয়ে যেতে পারি, তারপর ভুলটাকে আমরা ঠিক করে চলে আসতে পারি। তারপর বাড়িতে এসে দেখবো যে না, এখানে তো আমাকে এইভাবে করলে ভালো হতো। চলো, তো দেখো আমাদের বলেছে পঞ্চম খেলা কত রান করলে, মানে পঞ্চম খেলাটাতে কত রান করবে সে, তারপর 50 হবে। তাহলে পঞ্চম খেলাটার এই স্কোর জানবো। হুম, দেখো এখানে 50 রান তো করতেই হবে, পঞ্চম খেলায় 50 রান করতে হবে। তারপর এই যে 4টা খেলায় তার যে খামতি রান, সেই খামতি রানটা পূরণ করতে হবে। তো বলো তো প্রথম খেলায় কত রান কম আছে? প্রথম খেলায় কত রান কম আছে? দেখো প্রথম খেলা হচ্ছে 43 রান করেছে, তার মানে সেখানে আরো 7 রান করতে হতো, তারপর 50 হতো। তাহলে 7 রান সেটারটা করতে হবে। এরপরে 2 রান, তারপর 46 হয়েছে তৃতীয় ম্যাচে, তার মানে 4 রান আরো সেখানে খামতি আছে। তারপরে 47 করেছে, অর্থাৎ সেখানে আরো 3 রান খামতি আছে। তাহলে এবার এগুলোকে যোগ করে দেবো, সেটাই হবে পঞ্চম খেলার স্কোর। 7 2 9, 9 আর 4 13, 13 আর 3 16, 50 আর 16 হয়ে গেল 66, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 66। এরপর 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন একদম খুব সুন্দর একটা প্রশ্ন, ওই এভারেজ থেকেই নেওয়া প্রশ্ন। এখানে বলা হয়েছে 5-এর প্রথম 5টি গুণিতকের গড় কত? 5-এর যে গুণিতক, সেই প্রথম 5টা গুণিতকের গড় কত? 5-এর গুণিতক প্রথম কি কি বলতো? 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20,
5 5 25। তাহলে এই হলো 5টা গুণিতক, এগুলোর আমাদেরকে গড় বার করতে হবে। গড় বার করব কি করে বলো তো? আমরা কি এগুলোকে যোগ করে তারপর আবার ভাগ করতে যাব? না, সেরকম আমরা করতে যাব না। তাহলে নিয়মটা কি বলো তো? নিয়মটা হচ্ছে যে আমরা প্রথমেরটা আর শেষেরটা এই দুটোকে যোগ করে দেব। তাহলে 25 আর 5 যোগ করলে কত পাই বলো তো? 25 আর 5 যোগ করলে আমরা 30 পাই। যেটা পাবো যোগফল সেইটাকে আমরা আবার 2 দিয়ে ডিভাইড করে দেব। 2 দিয়ে ডিভাইড করে দেব। তাহলে কত হবে বলো তো? হয়ে যাবে 15। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন বি 15। তাহলে বুঝতে পারলে এই নিয়মটা আমাদের প্রয়োগ করতে হবে। আর তোমরা যদি সেই নিয়ম প্রয়োগ করতে যাও তাহলে তোমাদের কি হবে বলো তো? তোমাদের সময় লেগে যাবে। দেখো 5 আর 10 15, 15 আর 15 30, 30 20 25, 30 20 50, 50 আর 25 75, 75কে আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 15 পাওয়া যাবে উত্তর। তাহলে এভাবে সময় লাগবে, সময়ের সাথে সাথে আমাদের যদি কোথাও ক্যালকুলেশনটা ভুল হয়ে গেল তাতে কিন্তু আমাদের চান্সেস থাকে ভুল অপশন বেরিয়ে যাওয়ার। তো আমরা এভাবে করব, প্রথমটা আর শেষেরটা যোগ করে তারপর সেটাকে 2 দিয়ে ডিভাইড করে দেব। ঠিক আছে, মনে থাকবে। এরপর 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি a:b = 2:3 হয়, b:c = 3:5 হয় এবং c:d = 4:7 হয়, তবে a:d = কত হবে সেটা আমাদের বার করতে হবে। আমরা যে আগের নিয়মটা শিখলাম সেটা কি এখানে কার্যকর করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। সেটা কি করে শিখে নাও তোমরা। আমরা শিখেছি কি বলতো? আমরা শিখেছি যে এইভাবে যদি দেওয়া থাকে তাহলে আমরা এ বি সি ডি কে পাশাপাশি বসিয়ে নেব। পাশাপাশি বসিয়ে নিয়েছি। এরপর আমরা যেমন ভাবে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে সেমন ভাবেই আমরা ইনফরমেশনগুলো ফিল আপ করি। এখানে a:b এর মান দিয়েছে 2:3, তাহলে 2:3 বসিয়ে দিলাম। b:c এর মান দিয়েছে 3:5, তাহলে 3/5 হয়ে গেল। এবার c:d = 4:7, তাহলে c:d = 4:7 হয়ে গেছে। এইবার কি করি আমরা বলো তো? এইবার ফাঁকা জায়গাগুলোতে, সেই ফাঁকা জায়গাগুলোতে আমরা পাশেরটা বসিয়ে নিই। কিন্তু এই ক্ষেত্রে আমরা করতে যাব না সেরকম। কেন বলো তো? কারণ শুধু এখানে আমাদেরকে এই a:d এটারই মান বার করতে হবে। তাহলে আমরা অযথা সময় নষ্ট করতে যাব কেন? পরীক্ষার যে সেন্টারে, সেই সেন্টারে যখন আমরা পরীক্ষা দিতে বসি তখন প্রত্যেকটা সময়ের আমাদের অনেকটা মূল্য। তো সেই জন্য আমরা সময় যত পারি ততটা বাঁচানোর চেষ্টা করব। দেখো, বাড়িতে বসে এই জটিল জটিল অঙ্কগুলোকে ঠান্ডা মাথায় করলে তোমাদের কিন্তু সহজে হয়ে যাবে। আর সেই অঙ্কগুলোই, তার থেকে যদি সহজ অঙ্ক আসে সেগুলো কিন্তু পরীক্ষার এক্সাম সেন্টারে, সেই এক্সাম সেন্টারে সেগুলো কঠিন হয়ে যায়। তাহলে যত পারি আমরা বাড়িতে সেরকম মুমেন্টে, হ্যাঁ, সেরকম পরিস্থিতি তৈরি করা সম্ভব নয়, তবুও মেন্টালিটি সেরকম রাখবো যাতে মনে হয় যে আমরা বাড়িতেই যেন সেই এক্সাম সেন্টারে বসে পরীক্ষা দিচ্ছি। ঠিক আছে, তো চলো এবার করি তাহলে আমরা 2 3 6 গুণ করব। আমরা এখানে 3 আসতো, তো আমরা না বসিয়ে সরাসরি গুণ করব। 2 3 6, 6 4 24, 24 আছে। 24 কি অপশানে আছে? অপশানে দেখতে পাচ্ছ না, অসুবিধা নেই, শেষ পর্যন্ত করো। এবার 3 5 15, এখানে 3 বসতো, এখানেও 3 বসতো, তাহলে ডি এর যে আমরা মান বার করছি তাহলে এখানে 3 বসতো, এখানে 5 বসতো। আমরা বসালাম না, সরাসরি করছি। 3 5 15, 15 সাথে কত বলো তো? 15 সাথে 105, তাহলে 24 আর 105। তাহলে 24 আর 105 তো এখানে অপশনে নাই, তাহলে এটাকে আমরা ছোট করব। ছোট করলে আমরা কত দিয়ে করব বলো তো? 3 দিয়ে করি। 3 8 24 আর 3 3 9, থাকবে নামবে 1, 15 হয়ে যাবে। 3 5 15, তাহলে 8:35। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 8:35।
এরপরে 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আর এরকম প্রশ্ন আমরা প্রায় প্রত্যেক পরীক্ষায় এক দুইটা দেখতে পাই। আমি আগের যে এক্সাম কোশ্চেন পেপারগুলো রয়েছে সেই এক্সাম কোশ্চেনগুলো দেখে একটা জিনিস অ্যানালাইজ করেছি যে প্রত্যেকটা পরীক্ষায় এমন কিছু অঙ্ক এক দুটা দিয়ে দেয় যেটা আমাদের ভাবতে বাধ্য করে যে এটা কি করব নাকি ছেড়ে আসবো। যদি করতে যাই তখন আমরা বিভ্রান্ত হয়ে যাই। তো সেই বিভ্রান্ত দূর করার জন্য তোমাদের এই ছোট ছোট টিপসগুলো অনেকটা হেল্প করবে। তো চলো, এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কে আমরা কোন ট্রিক্সটা ইউজ করতে পারি সেটা তোমাদেরকে আমি আলোচনা করব। দেখো, এখানে শুধু নয়গুলো সংখ্যাগুলো বেড়েই যাচ্ছে। হুম, যোগ দিয়েছে। প্রথমে একটা নয়, তারপর দুটা নয়, তারপর তিনটা নয়, তারপর চারটা নয়, তারপর পাঁচটা নয়, এরকম করে নয়ের সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে। যদি এমন থাকে, এরকম পরীক্ষা এসেছে সেই জন্যই এটা তোমাদেরকে নিয়ে এসেছি আমি তোমাদের সামনে। দেখো, আমাদের এরকম করে যদি দেওয়া থাকে তাহলে আমরা এগুলোকে আর নোটিস করব না। হ্যাঁ, কন্টিনিউ বেড়েই যাচ্ছে, একটা সংখ্যা করে বেড়েই যাচ্ছে। তাহলে আমরা শেষেরটা দেখব। শেষে কয়টা নয় আছে? পাঁচটা নয় আছে। ঠিক আছে, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা নয় আছে। পাঁচটা নয় থেকে একটা নয়কে বাদ দিলে আমরা কি পাবো? চারটা নয় পাবো। তাহলে চারটা নয় যদি পাই আমরা তাহলে চারটা এক বসায় দেব। ঠিক আছে, চারটা এক বসায় দেব। এবার নয় থেকে চার যদি বাদ দিই আমরা, ঠিক আছে, যতগুলো হয় আমরা যদি বাদ দিই তাহলে কত পাবো বলো তো? নয় থেকে যদি আমরা চার বাদ করি তাহলে পাঁচ পাবো। তাহলে আমরা শূন্য পাঁচ বসাবো। তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো কত সহজ হয়ে গেল যখন আমরা এই ট্রিক্সটা জেনে গেলাম। তাহলে এরকম পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা কি উত্তর দিতে পারবে না? অবশ্যই পারবে। তো চলো এরপরের অঙ্কে যাই আমরা। এরপর 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নটা তোমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে, কারণ আমি যখন এই ভগ্নাংশ আকারে সাজাতে গেছিলাম তখন টাইপিং করতে একটু অসুবিধা হয়েছিল, তাই আমি হ্যান্ড রিটেনই নিয়ে এসেছি। তো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে আর তোমরা সমস্ত রকম বুঝতে পারবে। তো চলো শুরু করি। এই যে ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশের যোগ বিয়োগের যে সরল আমরা কিন্তু ছোটবেলায় করেছি, অনেক করেছি। কিন্তু ছোটবেলায় যেভাবে করেছি আর এখন যেভাবে করতে হবে সেটার মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। এখন যদি আমরা সেভাবে করতে যাই ছোটবেলার মতো তাহলে কিন্তু আমাদের সময় লাগবে, ভুল হওয়ার চান্সেস অনেকটাই বেশি বেড়ে যাবে। তো আমরা সেভাবে করব না, আমরা কিভাবে করব আমি সরাসরি সেই নিয়মে যাই। এই যে দেখো পূর্ণ সংখ্যা রয়েছে অর্থাৎ মিশ্র ভগ্নাংশ, হ্যাঁ, একটা পূর্ণ সংখ্যা রয়েছে তারপর ভগ্নাংশ আকারে দিয়েছে। তো কি করবো বলো তো? এই যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা একসাথে যোগ বিয়োগ করে নেব। ঠিক আছে, প্রথমে চার রয়েছে, চার, তারপর কত রয়েছে? পাঁচ রয়েছে, পাঁচ, তারপরে বিয়োগ দুই রয়েছে অর্থাৎ -2 রয়েছে, তারপর -4 রয়েছে। ঠিক আছে, এইটা রয়েছে। তো এটাকে আমরা যোগ বিয়োগ করে নেব। যোগ বিয়োগ করলে কত পাবো? এখানে +4 +5 অর্থাৎ +9, আর -2 -4 অর্থাৎ 6। তাহলে 9 থেকে 6 বাদ দিলে আমরা 3 পাবো। ঠিক আছে, 3 পাবো। তো এটার কাজ হয়ে গেল। হ্যাঁ, এটা আমি মুছে ফেলি। আচ্ছা থাক। তারপরে দেখো, উফ, সরি, তারপরে দেখো এদিকে এগুলোকে যদি আমরা ভগ্নাংশে থেকে ইয়ে করি, লসাগু করি, লসাগু করলে আমরা কি পাবো বলো তো? দেখো সব থেকে বড় সংখ্যা কোনটা? 6। 6 কে 6, 6 দুগুণে 12। 6 কে 6 দিলে আমরা 4 দিয়ে কাটতে পারবো না, আমরা 12 দিলে সবাইকে কাটতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এই লসাগু হবে 12। এরপর আমরা ক্যালকুলেশন করব। প্রথমে দেখো 2 রয়েছে, তাহলে 2 6 12 অর্থাৎ 6 কে 6 হবে। তারপরে 4 3 12, 3 3 9 হবে। তারপর কত হবে বলো তো? তারপরে হয়ে যাবে 6 দুগুণে 12 অর্থাৎ -2 হবে। তারপরে 3 4 12 অর্থাৎ 4 হবে, -4 হবে। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে যোগ বিয়োগ করি, 6 আর 9 15, 15, আচ্ছা এখানে
-2 -4 অর্থাৎ -6 +6 -6 কেটে যাবে অর্থাৎ 9/12। তাহলে আমরা পাবো 3 পূর্ণ 9/12 পাবো। আর এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 3 9 3 4 12। তাহলে এইভাবে আমাদের কিন্তু এইগুলো অঙ্ক করতে হবে, ভগ্নাংশের অঙ্কগুলো করতে হবে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন বি 3 পূর্ণ 3/4। এরপরে 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে নরেন বাবু 15,000 টাকার মধ্যে 8,000 টাকা 6% সরল সুদে এবং বাকি টাকা 5% সরল সুদে ব্যাংকে জমা রাখেন। 5 বছর পর তিনি কত টাকা সুদ পাবেন? তাহলে 15,000 টাকা সে 15,000 টাকায় জমা রেখেছে। 15,000 টাকার মধ্যে 8,000 টাকা সে 6% আর বাকি যে 7,000 টাকা সেটা 5% সরল সুদে ব্যাংকে জমা রেখেছে। এরপর যে 5 বছর পর সে কত টাকা পাবে সেটা আমাদেরকে, মানে সরল সুদ হিসেবে কত টাকা পাবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই অঙ্কটা অনেকেই পাবে, কিন্তু তোমরা যেভাবে করবে সেখানে কিন্তু সময় লাগবে। এটা কিভাবে করলে কম সময়ের মধ্যে করা যায় সেটা তোমাদেরকে আমি শেখাবো। তাহলে চলো অঙ্কটা করি এবার। তো 8,000 টাকার 6% সরল সুদে কত 5 বছরের জন্য, আর বাকি টাকাটা 5% সরল সুদে কত 5 বছরের জন্য জমা রাখে। তো আমরা যেটা ফর্মুলা ইউজ করি সেটা হচ্ছে I সমান সমান PR/100। এটাই তো। এটা প্রয়োগ করতে হবে না, আমাদের এটা প্রয়োগ করার দরকার নেই। আমরা কি করবো বলতো, এখানে 8,000 টাকা 6% সরল সুদ, তো 6% সরল সুদ 5 বছরের জন্য, অর্থাৎ প্রতি বছর সে 6% করে সুদ পাবে, 5 বছর পাবে, অর্থাৎ আমরা 6কে 5 দিয়ে গুণ করে ফেলি। তাহলে কত হবে বলতো, 6 5-এ 30%। তাহলে 8,000 টাকার আমরা 30% বার করি, এই 30%টাই হবে সুদ। আশা করি বুঝতে পেরেছো তোমরা। 8,000 টাকার যে 30%, সেই 30%টাই হয়ে যাবে সুদ। বছরে যদি 6% করে বাড়ে তাহলে 5 বছরে কত পার্সেন্ট বাড়বে? 30%ই তো বাড়বে। তো সেটাই তো হচ্ছে সুদ। তাহলে 8,000 টাকা 30% আমরা সরাসরি এভাবে করে নেব। কাটাকাটি করলে আমরা দুটো শূন্য কেটে দেব, 8 3 24, 2,400 টাকা। দেখলে কত সহজে আমরা পেয়ে গেলাম। যদি সুদ শুধু বলে তাহলে আমরা এভাবে করব, আর যদি বলে সুদে আসলে তাহলে আমরা 130 করে দেব, ব্যাস এইটুকুই। তো এখানে শুধু সুদ বলেছে, তো আমরা 130 করব না, এখানে শুধু আমরা 30 করব। ঠিক আছে, তাহলে আমরা 8,000 টাকাটা 2400 টাকা পাবো। ঠিক আছে, এরপর বাকি যে মানে বাকিটা তো দেওয়া হয়নি এখানে, কিন্তু আমাদের পরেই বুঝতে হবে যে এখানে বলা হয়েছে 15,000 টাকার মধ্যে 8,000 টাকা 6% সুদে এবং বাকি টাকা। তো 8,000 টাকা 15,000 টাকার মধ্যে 8,000 টাকা যদি রেখে দেয় 6%, তাহলে বাকি কত থাকলো 7,000 টাকা, অর্থাৎ 7,000 টাকার কত 5% সরল সুদে, অর্থাৎ 5% সরল সুদ মানে কি 5 বছর টোটাল হচ্ছে 25%। তাহলে আমরা 25% সরাসরি বার করব। দুটা শূন্য কেটে গেল, 25 সাথে কত হয়, 25 সাথে হয় 175, 175 আর এখানে একটা শূন্য আছে, তো 1750, অর্থাৎ 2400 প্লাস 1750 যোগ করলে আমরা কত পাবো বলতো, সমান সমান পাবো 0 5 7 4 11 1 হাত থাকলো 1 2 কে 3 3 আর কি 4, 4,150 টাকা। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি 4,150 টাকা। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আজকের ক্লাসটা আমরা এখান থেকেই সমাপ্ত করব। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যারা এই চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ পরীক্ষার আগে আমি আরও তোমাদেরকে এরকম অ্যারিথমেটিকের ক্লাস দেব। তো যারা যারা নতুন আসো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর তোমরা বাড়িতে যত পারো তত প্র্যাকটিস করো, এই সময়টা যতটাই তোমাদের পসিবল হয় ততটা প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস করলেই এই সব যে রুলসগুলো, তো রুলসগুলো আয়ত্তে আসবে, অন্যথায় কিন্তু এই রুলসগুলো তোমাদের আয়ত্তে আসবে না, শুধু দেখায় হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই।